হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমাদের মাধ্যমিক পরিষদ থেকে যে বইটি দিয়েছে, আজকে আমরা ওই বইটির 60 পেজের ফুল সলিউশন আজকে করব। চলো শুরু করা যাক। এটা তো তোমরা জানোই কোথা থেকে দিয়েছে, আওয়ার রানওয়ে গাইড থেকে দিয়েছে। সুতরাং এটা আমি আর পড়ে তোমাদের বলছি না, আমি কোশ্চেন অ্যান্সারে যাচ্ছি। ফার্স্টে কি বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এই অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক সেটা তোমাদেরকে খুঁজে নিয়ে লিখতে হবে। ফার্স্টে কি বলছে, এ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু। বলছে মূল ভূখণ্ডের একটা ছেলে ক্লডকে শিখিয়েছিল বা দেখিয়েছিল। কি দেখিয়েছিল? ফ্লাই কাইটস, বলছে ঘুড়ি ওড়াতে দেখিয়েছিল, না কন্ট্রোল কাইটস, না ঘুড়ি কিভাবে কন্ট্রোল করতে হয় সেইটা দেখিয়েছিল, না মেক কাইটস, না ঘুড়ি তৈরি করতে, না টেয়ার এ কাইট। টেয়ার মানে হচ্ছে এখানে ছিঁড়ে ফেলা, না একটা ঘুড়িকে ছিঁড়ে ফেলতে শিখিয়েছিল। তাকে কি দেখিয়েছিল? ঘুড়ি কিভাবে বানাতে হয়, তাই তো? তাহলে এটা হবে মেক কাইটস, তাকে শিখিয়েছিল কিভাবে ঘুড়ি তৈরি করতে হয়। 2 নম্বরে কি বলছে, অন দ্য ডেজ অফ ফাইন ওয়েদার দ্য হারবার রিমেইনস। বলছে বন্দরটা কিরকম দেখায় যখন ওয়েদারটা খুব সুন্দর থাকে। ওই দিনগুলোতে বন্দরটা কিরকম দেখায়? কিরকম দেখায়? ব্লু অ্যান্ড নয়েজি, বলছে নীল এবং প্রচন্ড নয়েজি, খুব শব্দ হয় চারিদিক থেকে। না গ্রিন অ্যান্ড কাম, না সবুজ এবং শান্ত। না ব্লু অ্যান্ড ফ্রোজেন, বলছে নীল এবং পুরো বরফে ঢাকা। না কোয়াইট অ্যান্ড ব্লু, না শান্ত এবং নীল। তাহলে এর কারেক্ট অ্যান্সার হবে কোয়াইট অ্যান্ড ব্লু। যেহেতু তোমরা এখানে প্যাসেজে নিশ্চয়ই পড়েছো, যে আছে দেখো, দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, কি নীল এবং শান্ত, সেই জন্য আমরা এখানে কোন অপশনটা করব? কোয়াইট অ্যান্ড ব্লু। 3 নম্বরে কি বলছে, দ্য বিগ কাইট ওয়াজ কভার্ড উইথ। বলছে বড় ঘুড়িটা কি দিয়ে কভার্ড, কি দিয়ে তৈরি করা হয়েছিল? হোয়াইট পেপার, সাদা কাগজ দিয়ে, না হ্যান্ডমেড পেপার, না লেটার, না রেড পেপার। কি দিয়ে তৈরি করা হয়েছিল? একটা রেড পেপার দিয়ে, তাই তো? তাহলে এর কারেক্ট অ্যান্সার হবে রেড পেপার। চারটা কি বলছে, দ্য কাইট ওয়াজ ড্যামেজ ইন দ্য হ্যান্ডস অফ। বলছে ঘুড়িটা কার হাতে ড্যামেজ হয়ে গিয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল বা খারাপ হয়ে গিয়েছিল বলতে পারো। অপশনে কি কি আছে? ক্লড, ফিলিপ্পা, আন্ট এস্থার, না মিমি। আচ্ছা, ঘুড়িটা কে আনতে গিয়েছিল? রাইটার আনতে গিয়েছিল। এখানে আমাদের রাইটার কে? ফিলিপ্পা। সে যখন ঘুড়িটা ঘর থেকে আনতে গিয়েছিল, সেই তো পড়ে গিয়ে তার কনুই লেগে ঘুড়িটা ছিঁড়ে গিয়েছিল, খারাপ হয়ে গিয়েছিল। তাহলে এখানে অ্যান্সার হবে ফিলিপ্পা। পাঁচেরটা কি হবে? দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি ফর দ্য ন্যারেটর টু রিপেয়ার দ্য কাইট ওয়াজ। বলছে ঘুড়িটা যখন ছিঁড়ে গিয়েছিল, তখন ন্যারেটার হাতের সামনে এমন কোন জিনিসটা প্রথম পেয়েছিল যেটা দিয়ে ও ঘুড়িটাকে মেরামত করেছিল? সাম রেড পেপার, বলছে কিছু লাল কাগজ, না এ বুক, না সাম গোল্ড টিনসেল স্টার্স, সেই চুমকি, স্টার চুমকিগুলো, না এ লেটার, না একটা চিঠি। সামনে কি পেয়েছিল হাতের সামনে? এ লেটার, একটা চিঠি পেয়েছিল। তাহলে কারেক্ট অ্যান্সার হবে এ লেটার। বিয়ের দাগে কি বলছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তোমাদের নিয়ে এই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। ফার্স্টে কি বলেছে, উইথ কাইটস ক্লড অ্যান্ড ফিলিপ্পা প্লেড দ্য গেম অফ। বলছে ঘুড়িটার সাথে ক্লড আর ফিলিপ্পা কি গেম খেলতো, কি খেলা খেলতো? ছিল না টেক্সটে? শিপরেক্ট ম্যারিনার্স, তারা খেলতো দুজনে একসাথে। এই যে শিপরেক্ট ম্যারিনার্স কি সিগন্যালিং, তারা একে অপরকে সিগন্যাল দিত। তাহলে শিপরেক্ট ম্যারিনার্স সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস। এটা পুরোটা এখান থেকে লিখতে হবে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সে। এটা কি হবে? শিপরেক্ট ম্যারিনার্স সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস। ঠিক আছে, এটা কারেক্ট অ্যান্সার হবে। এরপর কি বলছে দেখো, দ্য চিলড্রেন রোড দেয়ার নেমস অন। বলছে বাচ্চাগুলো তাদের নাম লিখেছিল। কোথায় লিখেছিল? ঘুড়িটার ওপরে, তাই তো? এখানে আমরা পড়েছিলাম না, এই যে রিটেন আওয়ার নেমস ফুল অন ইট। ইট বলতে এখানে ঘুড়িটার কথা বলছে। ক্লড লিড অ্যান্ড ফিলিপ্পা লিড। তাহলে এখানে কি লিখবো আমরা? দ্য চিলড্রেন রোড দেয়ার নেমস অন দ্য কাইট। হয়ে গেল। তারপর কি বলছে, দ্য
স্ন্যাপ কাইট মুভড অ্যাওয়ে টুওয়ার্ডস, বলছে যে ঘুড়িটা পালিয়ে গিয়েছিল, ঘুড়িটা কোন দিকে পালিয়ে গিয়েছিল বা কোন দিকে চলে গিয়েছিল, কোথায় চলে গিয়েছিল, মেনল্যান্ডে, মূল ভূখণ্ডে। তাহলে লিখবে এখানে টুওয়ার্ডস দ্য মেনল্যান্ড। ঠিক আছে, এরপর কি বলছে দেখো, শিয়ের দাগে নাও অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন ফুল সেন্টেন্স। এগুলোকে পূর্ণ বাক্যে তোমাকে অ্যান্সার করতে হবে। ফার্স্ট কোশ্চেন কি বলছে, হোয়াই ইজ ইট অলওয়েজ লাভলি ইন সামার অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, বলছে সবসময় গ্রীষ্মকালে ওই বিগ হাফ মুন আইল্যান্ডটা এত সুন্দর কেন থাকে, ওটাই জিজ্ঞেস করছে। তাহলে এর অ্যান্সার কি হবে, ফার্স্ট লাইনে এখানে আমরা পড়েছিলাম না, when it is fine the harbor is blue and calm with little wind and ripples, এটা হবে এর অ্যান্সার। আমি লিখে দিচ্ছি অ্যান্সারটা। It is always lovely in summer in the big half moon because when the weather is fine, যখন ওয়েদারটা খুব সুন্দর থাকে, the harbor, তারপরে এটা হবে is blue and calm with little wind and ripples। blue and calm এতদূর হবে অ্যান্সারটা। কি বলেছে, ইট ইজ অলওয়েজ লাভলি ইন সামার ইন দ্য বিগ হাফ মুন বিকজ, আচ্ছা এখানে সরি একটা মিস্টেক হয়ে গেছে, বিগ হাফ মুন আইল্যান্ড, বিগ হাফ মুন আইল্যান্ড হবে, হ্যাঁ। ইট ইজ অলওয়েজ লাভলি ইন সামার ইন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড বিকজ হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন, যখন ওয়েদারটা আবহাওয়াটা খুব সুন্দর থাকে, দ্য হারবার ওই বন্দরটি ইজ ব্লু অ্যান্ড কাম উইথ লিটিল উইন্ড অ্যান্ড রিপলস, খুব সুন্দর থাকে, শান্ত নীল থাকে। নেক্সট কোশ্চেন কি বলছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট পার্সন রাইটার অ্যাজ ডিপিক্টেড ইন দ্য ফিকশন অর স্টোরি, বলছে এই গল্পটিতে ফার্স্ট পার্সনটা কে, যার নাম এখানে উল্লেখ করা আছে বা বর্ণনা করা আছে, কে ছিল, এই যে ফিলিপ্পা লিপ, এটা হচ্ছে আমাদের রাইটার, তাই তো। তাহলে অ্যান্সারটা হবে, এখানটা লিখে দিচ্ছি, the name of the first person writer as it in the ফিলিপ্পা লিপ, হয়ে গেল। কি আছে, দ্য নেম অফ দ্য ফার্স্ট পার্সন রাইটার অ্যাজ ডিপিক্টেড ইন দ্য ফিকশন অর স্টোরি ইজ ফিলিপ্পা লিপ, কমপ্লিট। তাহলে এতদূর নিশ্চয়ই বোঝা গেছে। নেক্সট কি বলেছে দেখো, আচ্ছা এটাও দিয়েছে দ্য স্নেল থেকে। প্রথমে কি বলছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, সঠিক উত্তরটি আমাদের বেছে নিয়ে লিখতে হবে। প্রথমে কি বলেছে, দ্য স্নেল স্টিক্স টু দ্য অবজেক্ট, বলছে শামুকটা আঠার মতন লেগে থাকে কোনো বস্তুর সাথে। এবার কি বলছে, ফার্স্ট লাইটলি হালকা ভাবে, না ফিয়ারফুলি না খুব ভয়ে ভয়ে, না ক্লোজলি না খুব কাছাকাছি, না মাইল্ডলি মৃদুভাবে। সে কিরকম থাকে, স্নেলটা ক্লোজলি, এখানে আছে না দ্য স্নেল স্টিক্স ক্লোজ, এটা হবে ক্লোজলি। তারপরে কি বলছে দেখো, দ্য স্নেল সিমস টু গ্রো টুগেদার উইথ, বলছে শামুকটা দেখতে মনে হয় যেন বেড়ে উঠেছে কার সাথে, কার সাথে বেড়ে ওঠে, এ হাউস, একটা ঘরের সাথে,
না অ্যান ইগলু? ইগলু বলতে তোমরা জানো সেই বরফের দেশে হয় না ঘরগুলো এরকম এরকম টাইপের, ইগলু, এই ঘরগুলোর কথা বলছে, যদিও ঠিকঠাক ছবিটা আঁকতে পারলাম না। ঠিক আছে, এ ওয়াল একটা দেওয়ালের সাথে, না এ টেন্ট, না একটা টেন্ট হাউসের সাথে। বলছে দ্য স্নেল সিমস টু গ্রো টুগেদার উইথ, সে কার সাথে বেড়ে ওঠে? তার খোলসটার সাথে, যেটা তার একান্তই নিজস্ব একটা ঘর। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে এ হাউস। তার শেলটাই, তার খোলসটাই তো তার ঘর, আর ও ওই খোলসটার সঙ্গে আস্তে আস্তে বেড়ে ওঠে। তাহলে এখানে এটাই হবে কারেক্ট অ্যান্সার। 3 নম্বরে কি বলছে? ইনসাইড হিজ হাউস দ্য স্নেল ফিলস, বলছে শামুকটা তার ঘরের ভেতরে কি রকম অনুভব করে, কি ফিল করে? প্রোটেক্টেড, খুব সুরক্ষিত ফিল করে, না ইনসিকিউর, না সে খুব ভয় ভয় চিন্তায় থাকে, কনফিউজড, বিভ্রান্ত থাকে, সে কি করবে না করবে ঠিক করতে পারে না, না অ্যাংরি, খুব রাগী ভাবে থাকে। তাহলে সে কি ফিল করে? প্রোটেক্টেড। যখনই কোনো কিছু আসুক, কোনো বিপদ, সে কি করে? তার খোলসের মধ্যে ঢুকে যায়। তাহলে একমাত্র ওই খোলসটার মধ্যেই কিন্তু সে সুরক্ষিত অনুভব করে, প্রোটেক্টেড ফিল করে। তাহলে এটা হবে কারেক্ট অ্যান্সার। চারেরটা কি বলেছে? দ্য হাউস ইন দ্য পোয়েম রেফার্স টু দ্য স্নেলস, বলছে এই কবিতায় শামুকের যে ঘরের কথা বলা হয়েছে সেটি কি? হর্নস, তার সুরগুলি, না বডি, না তার শরীরটি, না নেস্ট, না তার বাসা, না শেল, না তার খোলসটি। এখানে আমরা বললাম কি, তার একমাত্র বাড়ি কোনটা? তার শেলটা, তার খোলসটা। বিয়ের দাগে কি বলছে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স। এগুলো আমাদের পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে। ফার্স্ট কোশ্চেন কি বলেছে? হোয়াট ইজ দ্য স্নেল নট অ্যাফ্রেড অফ, বলছে শামুকটা কিসে ভয় পায় না? সে কিসে ভয় পায় না? সে ক্লোজ, খুব কাছাকাছি, পুরো আঠার মতন চিটে থাকে, এবং সে পড়ে যাওয়ার ভয় পায় না, তাই তো? কোনো জায়গা থেকে সে পড়ার ভয় একদমই পায় না। এর কারেক্ট অ্যান্সার হবে, আমি লিখে দিচ্ছি এখানে অ্যান্সারটা। দ্য স্নেল is not afraid of falling, সে পড়ে যাওয়ার ভয় পায় না। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? দ্য স্নেল ইজ নট অ্যাফ্রেড অফ ফলিং। সেকেন্ড কোশ্চেন কি বলছে? হোয়েন ডাজ দ্য স্নেল হাইডস ইন হিজ হাউস, বলছে শামুকটা কখন তার ঘরে লুকিয়ে যায়? কখন? যখন সে দেখে কোনো বিপদ আসছে, তাই তো? তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? when he saw the danger is near, যখন সে দেখে বিপদটা খুব কাছাকাছি, such as, যেমন ধরো storm, bad weather, or storm। তাহলে the snail hides in his house when he saw the danger is near, যখন সে দেখে যে বিপদটা খুব কাছে চলে এসছে। যেমন কিরকম বিপদ হতে পারে? ব্যাড ওয়েদার, খারাপ ওয়েদার, অস্ট্রম বা ঝড়, এরকম কোনো বিপদ সে যখন দেখতে পায়, সে তার খোলসটার মধ্যে লুকিয়ে পড়ে। বোঝা গেছে এতটা? নেক্সট কি আছে দেখো। আচ্ছা, নেক্সট আমাদের আছে আনসিন, এটা আমাদের এখন পড়তে হবে। কি বলছে দেখো ফার্স্টে, কানপুর, এ হাংরি গোট হ্যাভ এ রুড শক টু ইটস ওনার, বলছে একটা ক্ষুধার্ত ছাগল তার মালিককে কি করেছিল? শক দিয়ে দিয়েছিল। তার ওনারকে, ওনার মানে কি? মালিক। আচ্ছা, হাংরি মানে কি? ক্ষুধার্ত। একটা ক্ষুধার্ত ছাগল তার মালিককে শক দিয়ে দিয়েছিল, অবাক করে দিয়েছিল। কিভাবে দেখি? when it chewed up currency notes worth rupees 66,000 that the owner had kept in his pocket of his trouser, বলছে যখন সে দেখলো when it chewed up currency note, বলছে সে তার 66,000 টাকার নোটটা চেবাচ্ছিল। স্বাভাবিক, এতটা বড় অ্যামাউন্ট যখনই কেউ দেখবে একটা ছাগল চেবাচ্ছে সামান্য, কি ভাবছে? সে তো জানে না ওটার মূল্য কতটা। তাহলে ও যখন দেখলো তার ওনারটা, ছাগলটার ওনারটা যখন দেখলো যে
ওই ছাগলটা তার নোটগুলো 66,000 টাকার নোটের বান্ডিলটা চেবাচ্ছে। দ্য ওনার হ্যাড কেপ্ট ইন দ্য পকেট অফ হিজ ট্রাউজার, যেটা তার মালিকটা কোথায় রেখেছিল? তার ট্রাউজারের পকেটে রেখেছিল। কি বলছে, অ্যাট সিলুয়াপুর ভিলেজ ইন কন্নৌজ ডিস্ট্রিক্ট অন মানডে। আচ্ছা, এই ঘটনাটা কোথায় ঘটেছিল? সিলুয়াপুর ভিলেজ, সিলুয়াপুর গ্রামের কোথায়? কন্নৌজ জেলার সিলুয়াপুর গ্রামে। কবে ঘটেছিল? মঙ্গলবার দিন, কবে ঘটেছিল? সোমবার দিন। নেক্সট প্যারা কি বলছে? দ্য কারেন্সি ওয়াজ ইন দ্য ডিনোমিনেশন অফ ₹500 notes which farmer Sarbesh Kumar Pal had kept to purchase bricks for carrying out construction work in his house. তাহলে কি ওই নোটগুলো was in his denomination of, ওর মানে নোটগুলোর মধ্যে শুধুমাত্র ছিল 500 টাকার নোট, সব ছিল 500 টাকার নোট। এই যে which farmer সর্বেশ কুমার পাল, ওই লোকটার নাম কি? সর্বেশ কুমার পাল, যিনি একজন ফার্মার ছিলেন, কৃষক ছিলেন। ফার্মার মানে কি? কৃষক। হ্যাড কেপ, তিনি রেখেছিলেন, টু পারচেস, পারচেস মানে কি? কিছু কেনাকাটির জন্য। ব্রিক্স ফর ক্যারিং আউট কনস্ট্রাকশন ওয়ার্ক ইন হিজ হাউস, তার বাড়িতে বাড়ি নির্মাণের কাজের জন্য কনস্ট্রাকশনের কাজ চলছে, তো ওই জন্য ও ইট কেনার জন্য ওই টাকাটা জমিয়ে রেখেছিল। when he saw the goat munching the notes, when he saw, যখন সে দেখেছিল যে the goat, ওই ছাগলটি, munching the notes, ওই নোটগুলো চেবাচ্ছে, টাকাগুলো চেবাচ্ছে। the farmer, ওই কৃষকটি, immediately raised an alarm, তৎক্ষণাৎ সে চিৎকার করে উঠল, and could manage to save only ₹500 notes from the goat। বলছে সে যখন জোরে চিৎকার করে উঠলো এবং সে শুধুমাত্র 2টো 500 টাকার নোট উদ্ধার করতে পেরেছিল ওই ছাগলটির কাছ থেকে, ফ্রম দ্য গোট, দ্যাট টু ইন এ ড্যামেজ কন্ডিশন। আর ওই দুটোও কি ছিল? খুব ড্যামেজ অবস্থায় ছিল, খুব খারাপ অবস্থা ছিল ওই দুটোরও। তারপরের প্যারা কি বলছে? দেয়ার ওয়াজ নো ট্রেস অফ দ্য রিমেইনিং 130 নোটস, বলছে বাকি যে 130টা নোটস ছিল, টাকার নোট ছিল, সেটা সে আর কোনো অস্তিত্বই পায়নি, সেটার বাকি 130টা নোটের কোনো অস্তিত্ব সে খুঁজে পায়নি। I was taking a bath and the money was kept in the pocket of my trouser, বলছে আমি স্নান করতে গিয়েছিলাম বা স্নান করছিলাম, and the money was kept, আর টাকাটা রাখা ছিল কোথায়? in his pocket, in the pocket, তার ওই পকেটে, of the trouser, তার ট্রাউজারের পকেটের মধ্যে টাকাটা রাখা ছিল। notorious for eating paper products, notorious মানে কি? কুখ্যাত, notorious মানে হচ্ছে কুখ্যাত। আচ্ছা, কুখ্যাত ছিল কিসের জন্য? পেপার প্রোডাক্টস খাওয়ার জন্য। কে? ওই ছাগলটি, দ্য গোট। দ্য গোট seized the chance to munch on its favorite food। আচ্ছা, কুখ্যাত ওই ছাগলটি যে একমাত্র কাগজ খাওয়ার জন্যই কুখ্যাত, সে সুযোগের সদ্ব্যবহার কিন্তু করেছে। সে সুযোগ পেয়ে তার পছন্দের খাবার পেয়ে গেছে কাগজ, এবং সে সুযোগটার সদ্ব্যবহার করেছে। হোয়াট টু ডু, কি আর করা যাবে? মাই গোট ইজ লাইক এ চাইল্ড টু মি, বলছে আমার ছাগলটা আমার কাছে নিজের বাচ্চার মতো, নিজের সন্তানের মতো। দ্য ফার্মার সেড উইথ এ ব্রড স্মাইল, সে মুখে একটু হাসি নিয়ে বলল। তারপরে কি বলছে? লেটার, পরে, 2 notes wet in saliva could be retrieved in a damaged condition, বলছে পরে 2 notes wet in saliva মানে কি? লালা, যে দুটো নোট উদ্ধার করেছিল ড্যামেজ কন্ডিশনে, যেটার খারাপ অবস্থা ছিল, রিট্রিভ মানে হচ্ছে উদ্ধার করা, তাহলে ওই লালা স্যালাইভার মধ্যে ভেজা ছিল, তার লালায় পুরো ভিজে গিয়েছিল, অবশ্যই সে চেবাচ্ছিল, মুখের লালা তো লাগবেই, তাহলে ওই দুটো নোটও কিন্তু তার লালাতে পুরো ভেজা অবস্থায় ছিল। সর্বেশ অ্যাডেড, সর্বেশ বলল, নেবার্স অ্যান্ড ইভেন ভিলেজার্স ফ্রম নিয়ারবাই এরিয়াস আর থ্রঙ্গিং টু সর্বেশ হাউস টু হ্যাভ এ গ্লিমস অফ দ্য গোট, বলছে নেবার্স, তার প্রতিবেশীরা, অ্যান্ড ইভেন ভিলেজার্স ফ্রম নিয়ারবাই এরিয়ার, এবং আশেপাশের এরিয়ার যে অন্যান্য গ্রামের লোকেরা আছে, তারাও এসে কি করেছিল? ভিড় জমিয়েছিল সর্বেশ কুমারের বাড়িতে। এই যে ভিড় জমিয়েছিল, থ্রঙ্গিং মানে ছিল ভিড় করা, তারা এসে ভিড় করেছিল সর্বেশ কুমারের বাড়িতে, কিসের জন্য? টু হ্যাভ এ গ্লিপস অফ দ্য গোট, বলছে শুধুমাত্র ওই ছাগলটিকে এক ঝলক দেখার জন্য। ভাবো, চিন্তা করো, আশেপাশের প্রতিবেশীরা এবং এমনকি আশেপাশের গ্রাম থেকেও লোকজন এসেছিল শুধু ওই ছাগলটাকে এক ঝলক দেখার জন্য।
হু ইজ ওয়েল নোন ফর চিউইং আপ পেপার প্রোডাক্টস, যে কি সবার কাছে জানা পরিচিত কিসের জন্য, যে শুধু কাগজ খায়, সে শুধু কাগজ খাওয়ার জন্য পরিচিত। মেনি ফাইন্ড ইট ইন্টারেস্টিং, অনেকে এটার মধ্যে খুব ইন্টারেস্টিং ব্যাপার খুঁজে পেলো। অ্যান্ড হ্যাভ ইভেন ক্লিকড সেলফিস উইথ দ্য গোট, এমনকি ওই ছাগলটার সাথে সেলফি তুলতে শুরু করে দিয়েছে। সাম ইভেন সাজেস্টেড টেকিং দ্য গোট টু veterinarians and getting some medicines to make the animals vomit and recover the lost money. আচ্ছা, সাম ইভেন সাজেস্টেড, এমনকি কিছু কিছু জন সাজেস্ট করছে কি, যে তাকে একটা পশু চিকিৎসকের কাছে নিয়ে যাও, অ্যান্ড গেটিং সাম মেডিসিন, কিছু ওষুধ খাওয়াও, টু মেক দ্য অ্যানিমেল ভমিট, যাতে সে বমি করে ফেলে, অ্যান্ড রিকভার দ্য লস্ট মানি, এবং তুমি আবার তোমার টাকাটা ফিরে পাবে। এটা কি কখনো পসিবল হয়? সে একবার সেটাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলেছে, সেটাকে তুমি যতই বমি করাও ওষুধ খাও, সে কি আর তার টাকাটা আগের অবস্থায় ফিরে পাবে কখনো? তাহলে যাই হোক, সেটা তারা মজা করে বলছিল। Many asked me to sell the goat to a butcher as it has brought misfortune to us, Sorbes said. বলছে অনেকে বলছে আমাকে এই ছাগলটাকে বিক্রি করে দিতে, সেল বিক্রি করে দিতে বলছে, টু এ বাটচার, একটা কসাইকে, যেহেতু সে কি করেছে, তাদের জন্য মিসফরচুন, দুর্ভাগ্য নিয়ে এসেছে, সেই জন্য অনেকে বলছে তুমি ছাগলটাকে বিক্রি করে দাও কোন একটা কসাইকে, মানে মাংস দোকানগুলোতে যেগুলো বিক্রি করে। সর্বেশ সেড, সর্বেশ বলল। তারপরে কি বলছে, এ নেবার, একজন প্রতিবেশী, ইভেন সেড ইন এ লাইটার ভেন টু হ্যান্ড ওভার দ্য গোট টু দ্য পুলিশ অ্যাজ ইট হ্যাড কমিটেড এ ক্রাইম, একটা প্রতিবেশী এমনকি মজা করে বলল যে তুমি ছাগলটাকে পুলিশের হাতে তুলে দাও, যেহেতু সে একটা ক্রাইম করেছে, তাই তো। উই কান্ট বি ক্রুয়েল টু আওয়ার পেট, বলছে আমরা আমাদের ছাগলের সাথে নিষ্ঠুর হতে পারি না। ইট ইজ লাইক আওয়ার ওন চাইল্ড, এটা ঠিক আমাদের নিজের শিশুর মতো, নিজের বাচ্চার মতন। সর্বেশ অ্যান্ড হিজ ওয়াইফ সেড, সর্বেশ এবং তার স্ত্রী এটি বললেন। তাহলে আনসিনটা বোঝা গেছে এতটা। এরপর দেখবো কি কোশ্চেন আছে। ফার্স্টে কি বলছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস বাই টিকিং দ্য রাইট অপশন, কারেক্ট অপশনটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। প্রথমে কি বলছে, সর্বেশ কুমার পাল ইজ এ, সর্বেশ কুমার পাল একজন কি, গোট মার্চেন্ট, ছাগল ব্যবসায়ী, না বিল্ডার, না নির্মাতা, না পিজেন্ট মানে কৃষক, না বিজনেসম্যান, না ব্যবসায়ী। তিনি কি ছিলেন? আমরা এখানে পড়েছিলাম না, ফার্মার, এই যে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? পিজেন্ট, পিজেন্ট মানে হচ্ছে কৃষক। দুয়েরটা কি বলছে, সর্বেশ কুমার হ্যাড কেপ্ট দ্য মানি ফর, বলছে সর্বেশ কুমার ওই টাকাটা রেখেছিলেন কিসের জন্য? ওপেনিং ব্রিকলিং, বলছে একটা ইটভাটা খোলার জন্য, না বাইং গোটস, না ছাগল কেনার জন্য, না কনস্ট্রাকশন ওয়ার্ক, না তার ঘরের নির্মাণের কাজে, না পারচেসিং মেডিসিন, না ওষুধ কেনার কাজে। সে কি জন্য টাকাটা রেখেছিল? কনস্ট্রাকশন ওয়ার্কের জন্য, তাই তো, তার ঘর নির্মাণের জন্য। 3 নম্বর কি বলছে, দ্য নাম্বার অফ কারেন্সি নোটস সেভড ফ্রম দ্য গোট ইজ, বলছে যে ছাগলের কাছ থেকে টাকাটা উদ্ধার করেছিল ওটা কত টাকা উদ্ধার করতে পেরেছিল, ওই নাম্বারটা জিজ্ঞেস করছে। কটা উদ্ধার করেছিল? দুটো তো, তাই তো। তাহলে কারেক্ট অ্যান্সার হবে 2। চারেরটা কি আছে, সেলফিস ওয়ার ক্লিকড বাই দ্য ভিজিটার্স উইথ, বলছে বাইরের থেকে যারা ভিজিটার এসছিলেন তারা সেলফি তুলছিল কার সাথে? বলছে প্রথমে সর্বেশ কুমার পাল, সর্বেশ অ্যান্ড হিজ ওয়াইফ, না দ্য গোট, না দ্য ড্যামেজ নোটস। বলছে সর্বেশ কুমার পালের সাথে তুলছিল না, সর্বেশ অ্যান্ড হিজ ওয়াইফ না, এদের সাথেও তোলেনি, দ্য গোট ছাগলটির সাথে তুলছিল, আর দ্য ড্যামেজ নোটস যে নোটগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল ওগুলোর সাথেও তোলেনি। পাঁচেরটা কি বলছে, ফর রিকভারিং দ্য লস্ট মানি সাম সাজেস্টেড অ্যাবাউট, বলছে কিছু কিছু জন কি সাজেস্ট করেছিল টাকাটাকে ফেরত পাওয়ার জন্য? বলছে বাচ্চার কসাইকে দিয়ে দিতে বলেছিল, না পুলিশ, না পুলিশকে দিয়ে দিতে বলেছিল, না ভিলেজার্স, না গ্রামের কাউকে দিয়ে দিতে বলেছিল, না এই যে এইটা হবে ভেটেরিনারিয়ান্স, একটা পশু চিকিৎসকের কাছে নিয়ে যেতে বলেছিল যাতে তাকে ওষুধ খাইয়ে ভমিট করাতে পারে, এইভাবে সে আবার টাকা ফেরত পেয়ে যাবে, এটা তাকে অ্যাডভাইস সাজেস্ট করেছিল কেউ কেউ। তারপরে কি বলছে, when the goat ate up money সর্বেশ was, বলছে যখন ছাগলটা টাকাগুলি খাচ্ছিল তখন সর্বেশ কি করছিল? পারচেসিং কিছু কিনছিল, না বাথিং না স্নান করছিল, না ইটিং খাচ্ছিল, না স্লিপিং ঘুমোচ্ছিল। কি করছিল সে? স্নান করছিল। তাহলে এটা হবে কারেক্ট অ্যান্সার। এতদূর কমপ্লিট হয়ে গেল, বোঝা গেছে। এরপর যাবো বিয়ের দাগে।
স্টেট whether the following statement true or false, আচ্ছা ট্রু ফলস করতে হবে আর এর সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। এক একটা কি বলছে, the amount of money contained 2 rupees 2000 কারেন্সি নোটস, বলছে যে টাকাটা ছিল ওর মধ্যে দুটো 2000 টাকার নোট ছিল। ট্রু না ফলস? কি হবে? ফলস। সবগুলোই কি ছিল? 500 টাকার নোট ছিল, বললাম না আমরা। The currency was in the denomination of rupees 500 notes which farmer Sarvesh Kumar Pal had kept to purchase bricks for carrying out construction work in his house. বা তোমরা এতটা না লিখে এত দূরও লিখতে পারো। The currency was in the denomination of rupees 500 notes. ঠিক আছে? তারপরে কি বলছে দেখো, the goat is fond of eating papers, বলছে ছাগলটা পেপার খেতে খুব মানে কাগজ খেতে খুব ভালোবাসতো, তার খুব পছন্দ ছিল কাগজ খাওয়া। ট্রু না ফলস? ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে? এই যে notorious for eating paper products, the goat seized the chance to munch on its favorite food. ঠিক আছে, এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। এটা হবে 2 নম্বরের সাপোর্টিং স্টেটমেন্ট। হ্যাঁ, আর এটা হচ্ছে 1 নম্বরের সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে কি বলছে দেখো, a neighbor seriously suggested to hand over the goat to the police, বলছে একজন প্রতিবেশী খুব গম্ভীরভাবে তাকে সাজেস্ট করেছিল যে ওই গোটটাকে যাতে সে পুলিশের হাতে তুলে দেয়। ট্রু না ফলস? ফলস। সে মজা করে বলেছিল। লাস্ট লাইনে পড়লাম না আমরা, এই যে a neighbor even said in a lighter vein to hand over the goat to the police as it had committed a crime. এটা হবে এর সাপোর্টিং স্টেটমেন্ট পুরোটা। হ্যাঁ, এখান থেকে পুরো ক্রাইম পর্যন্ত এটা হবে 3 নম্বরের সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে, এরপর কি বলছে দেখো, তাহলে ট্রু ফলস 3টে কমপ্লিট হয়ে গেল। সাপোর্টিং স্টেটমেন্ট আমি সবগুলোরই এখানে দাগিয়ে দিয়েছি, এটা কিন্তু 1এরটা, এটা 2এরটা আর এটা 3এরটা এর সাপোর্টিং স্টেটমেন্ট। ঠিক আছে, এরপরে দেখো কি বলছে, কোশ্চেন অ্যান্সার দিয়েছে। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্সেস। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, হোয়েন ডিড সর্বেশ কুমার রেজড অ্যান অ্যালার্ম, বলছে কখন সর্বেশ কুমার জোরে চিল্লিয়ে উঠলো বা চিৎকার করে উঠলো? কখন? যখন সে দেখলো যে ছাগলটা নোটগুলো চিবোচ্ছে, তাই তো? এই যে দ্য ফার্মার, এখান থেকে হবে when he saw the goat munching the notes the farmer immediately raised an alarm. এর আনসারটা লিখে দিতে হবে, এখানটা লিখে দিচ্ছি। হ্যাঁ, when he saw the goat munching the notes. এটা হবে কারেক্ট অ্যান্সার। সর্বেশ কুমার রেজড অ্যান অ্যালার্ম হোয়েন হি স দ্য গোট মাঞ্চিং দ্য নোটস, সে চিৎকার করে উঠলো যখন সে দেখলো যে ছাগলটা তার টাকাগুলো চিবোচ্ছে। কমপ্লিট। পরের কোশ্চেন কি বলছে, হোয়ার ডিড দ্য গোট ফাইন্ড দ্য মানি, বলছে ছাগলটা কোথায় টাকাটি খুঁজে পেয়েছিল? কোথায়? তার ট্রাউজারের পকেটে। এখানে আমরা পড়লাম না, এই যে টাকাটা কোথায় ছিল, সে কোথায় রেখেছিল? পকেট অফ মাই ট্রাউজার, এই যে আছে না এখানে। তাহলে কারেক্ট অ্যান্সারটা এখানে কি হবে? এখানটা লিখে দিচ্ছি 2এর দাগের। হ্যাঁ, দ্য গোট কি আছে, হোয়ার ডিড দ্য গোট ফাইন্ড দ্য মানি। আচ্ছা,
তাহলে দ্য গোট ফাউন্ড দ্য মানি অন দ্য পকেট অফ হিজ ট্রাউজার। ঠিক আছে, সরি এখানে অন নয় ইন হবে, ইন দ্য পকেট অফ হিজ ট্রাউজার। কমপ্লিট হয়ে গেল। এবার 3 নম্বর কোশ্চেন কি বলছে, হোয়াই ডিড দ্য নেবার্স গ্যাদার অ্যাট সর্বেশ হাউস। বলছে প্রতিবেশীরা কেন সর্বেশ কুমারের বাড়িতে এসে ভিড় জমিয়েছিল বা জড়ো হয়েছিল। এটা মুছলাম, হ্যাঁ এখানটা আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি। তাহলে কখন প্রতিবেশীরা এসে ভিড় জমিয়েছিল, না কেন ভিড় জমিয়েছিল জিজ্ঞেস করছে, হোয়াই। তাহলে ছাগলটিকে একটু দেখার জন্য, এখানে লাইনটা ছিল না গ্লিমস, এই যে নেবার অ্যান্ড ইভেন ভিলেজার্স ফ্রম নিয়ারবাই এরিয়াস আর থ্রঙ্গিং টু সার্ভিস হাউস টু হ্যাভ এ গ্লিমস, এই যে টু হ্যাভ এ glimpse of the goat who is well known for chewing up the paper products। এখান থেকে এর কারেক্ট অ্যান্সার কি হবে লিখে দিচ্ছি এখানে, কি আছে, the neighbors gather at service house। আচ্ছা gather at service house to have a glimpse of the goat who is well known for chewing up paper products। এখান থেকে এতটা হবে কারেক্ট অ্যান্সার। হ্যাঁ এখানটা লিখে দিই, দেখো, দ্য নেবার্স হ্যাড গ্যাদার অ্যাট সর্বেশ হাউস টু হ্যাভ এ গ্লিমস অফ দ্য গোট হু ইজ ওয়েল নোন ফর চিউইং পেপার প্রোডাক্টস। ঠিক আছে, এখানে আপটা অ্যাড করা হয়নি, চিউইং আপ হবে। হ্যাঁ কমপ্লিট হয়ে গেল। এরপর চারের জায়গাটা, নেম দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড দ্য ভিলেজ ওয়ার দ্য ডেসক্রাইবড ইনসিডেন্ট টুক প্লেস। বলছে কোথায় এই ঘটনাটা ঘটেছিল, কোন জায়গায়, কোন গ্রামে, কোন জেলার কোন গ্রামে। তাহলে অ্যান্সারটা লিখবে, দ্য ইনসিডেন্ট took place, কোথায় হয়েছিল, এই যে প্রথমে বলেছিলাম না, এই যে at তিলুয়াপুর ভিলেজ ইন কন্নৌজ ডিস্ট্রিক্ট, লিখে দিতে হবে তো। incident took place in ঠিক আছে, the incident took place in কন্নৌজ ডিস্ট্রিক্ট at সিলুয়াপুর ভিলেজ। কমপ্লিট। এরপরে কি বলছে দেখো,
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে সুটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন দিয়ে। ফার্স্টে কি বলেছে, ড্যাশ একটা ব্ল্যাঙ্কস দিয়ে দিয়েছে, তারপর বলেছে জুলাই 2023 দিনেশ অ্যান্ড তারক সিন্দে বোথ পুলিশ কনস্টেবল, আবার ব্ল্যাঙ্কস দ্য মহারাষ্ট্র পুলিশ ফোর্স অ্যাচিভ ব্ল্যাঙ্কস দিয়েছে, তারপর কমেন্ডেবল ফিট অফ ন্যাবিং দ্য ড্রেডেড রবার্স সাঙ্গা ফ্রম হিজ হাইড আউট, আবার ব্ল্যাঙ্কস লাতুর। আচ্ছা, তাহলে এটা পরে আমরা কি বুঝলাম, যে দুটো পুলিশ কনস্টেবলের কথা বলেছে, দিনেশ আর তারক সিন্দে, যে যারা কনস্টেবল ছিল কোথাকার, মহারাষ্ট্র পুলিশ ফোর্সের, এবং তারা প্রশংসিত হয়েছিল কিসের জন্য, যে তারা একটা ডাকাতকে তার সে যেখানে থাকতো আর কি, তার ওই লুকোনো জায়গা থেকে খুঁজে বের করে এনেছিল, পুলিশকে ধরিয়ে দিয়েছিল, মানে ধরা পড়েছিল পুলিশের হাতে সে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হবে, প্রথমে কি বসবে দেখো, ড্যাশ জুলাই 2023, যেহেতু এখানে বলে দিয়েছে ইয়ার বা মান্থ থাকলে আমরা আগে কি বসাই, জেনারেলি ইন, তাই তো। তাহলে ইন জুলাই 2023 দিনেশ অ্যান্ড তারক সিন্দে বোথ পুলিশ কনস্টেবল অফ দ্য মহারাষ্ট্র পুলিশ ফোর্স অ্যাচিভ অর্জন করেছিল কি, এ কমেন্ডেবল ফিট, তাহলে এখানে হবে এ কমেন্ডেবল ফিট অফ ন্যাবিং দ্য রেডেড রবার্স সাঙ্গা ফ্রম হিজ হাইড আউট, সাঙ্গা নামে একজন কেউ ডাকাত হতে ছিল, তাকে তার আস্তানা থেকে বের করিয়ে এনেছিল। তাহলে এটা হবে ইন লাতুর, ঠিক আছে, এটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, ও আচ্ছা, এখানে এটা আরেকবার ভুল করে চলে এসছে, ঠিক আছে, এটা আগের পেজে অ্যান্সারটা করে দিয়েছি। হ্যাঁ, এবার কি বলছে দেখো, ডু অ্যাজ ডাইরেক্টেড, দ্য শতাব্দী এক্সপ্রেস রানস ফাস্টার দ্যান এনি আদার ট্রেন ইন ইন্ডিয়া, চেঞ্জ দ্য ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখানে এটা কি দিয়েছে, ডিগ্রি চেঞ্জ, অ্যাডজেক্টিভটার ডিগ্রি চেঞ্জ করতে হবে, তাহলে এটা কোন ডিগ্রিতে দেওয়া আছে, এটা পরে আমরা কি বুঝলাম, ইয়ার আছে, এটা তো আমাদের অ্যাডজেক্টিভ ফাস্টার, তাহলে ফার্স্ট এর সাথে ইয়ার যোগ করেছে প্লাস দেন আছে, তার মানে এটা আছে কম্পারেটিভে, এইটাকে আমাদের ডিগ্রি চেঞ্জ করতে হবে। তাহলে চলো প্রথমে যদি আমরা পজিটিভ ডিগ্রিতে নিয়ে যাই, তাহলে কি হবে, দ্য শতাব্দী এক্সপ্রেস রানস ফাস্টার দেন এনি আদার ট্রেন ইন ইন্ডিয়া, কি বলছে, শতাব্দী এক্সপ্রেস ইন্ডিয়ার ভারতের অন্যান্য ট্রেনগুলোর থেকে সব থেকে দ্রুত যায়, এটাকে আমরা এখন পজিটিভে করব। কি হবে, প্রথমে পজিটিভে কি আসবে, নো আদার, যেহেতু তুলনা করছে, নো আদার ট্রেন ইন ইন্ডিয়া রানস, কি হবে, as fast as the শতাব্দী এক্সপ্রেস, ঠিক আছে, এটা হবে আমাদের পজিটিভ। কি হলো তাহলে, নো আদার ট্রেন ইন ইন্ডিয়া রানস অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য শতাব্দী এক্সপ্রেস, আমরা কি করলাম, বলছে ইন্ডিয়ার আর কোনো ট্রেনই শতাব্দী এক্সপ্রেসের মতন দৌড়তে পারে না। তাহলে এরপর এটা পজিটিভ হয়ে গেলে এবার যদি সুপারলেটিভে নিয়ে যাই, তখন কি হবে, এখানতে লিখছি অ্যান্সারটা। হ্যাঁ, এখানে কি হবে, দ্য শতাব্দী এক্সপ্রেস is the fastest train in India। জেনারেলি আমরা সুপারলেটিভে কি করি, সর্বোচ্চ ফর্মটা বসাই ভার্বের, তাহলে এখানে সেজন্য আমরা কি করি, ফাস্টেস্ট ট্রেন ইন ইন্ডিয়া, এটা হচ্ছে সুপারলেটিভ। ওকে, নেক্সট কি বলছে দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ডোন্ট ওয়েস্ট ইউর টাইম চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, এটা কি দিয়েছে, ন্যারেশন চেঞ্জ, বলছে শিক্ষক বলছেন স্টুডেন্টকে তোমার টাইম নষ্ট করো না, এটাকে যদি আমরা ন্যারেশন চেঞ্জ করি কি আসবে, এখানটা অ্যান্সারটা করছি। হ্যাঁ, দ্য টিচার, যেহেতু সে তাকে একটা উপদেশ দিচ্ছে যে সময় নষ্ট করো না, সেজন্য আমরা এখানে কি আনবো, অ্যাডভাইস দ্য স্টুডেন্ট, তারপরে যেহেতু না বাচক আছে সেজন্য নট আসবে, নট টু ওয়েস্ট হিজ
টাইম। ঠিক আছে, তাহলে কি হলো, দ্য টিচার অ্যাডভাইজ দ্য স্টুডেন্ট নট টু ওয়েস্ট হিজ টাইম। নেক্সট কি বলছে চারেরটা, হি স্কোল্ডেড মি, চেঞ্জ দ্য ভয়েস। এটা ভয়েস চেঞ্জ করব, তাহলে এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি উল্টাই, তাহলে কি হবে, মিটা কি হয়ে যাবে আই, তারপরে অক্সিলারি ভার্ব আনতে হবে, কি আসবে ওয়াজ, যেহেতু পাস্টের আছে, স্কোল্ডেড বাই, তারপরে এখানে হিটা কি হয়ে যাবে, হি থাকলে চেঞ্জ হয়ে কি হয় হিম, তাহলে এটার কারেক্ট অ্যান্সার কি হলো, আই ওয়াজ স্কোল্ডেড বাই হিম, ভয়েস চেঞ্জ হয়ে গেল। পাঁচের থেকে কি বলছে, চুজ দ্য ফ্রেজাল ভার্ব ফ্রম, আচ্ছা ফ্রেজাল ভার্ব তোমাকে এখানে বেছে নিয়ে করতে হবে, আর যদি প্রয়োজন মনে হয় চেঞ্জ করার তাহলে ফ্রেজাল ভার্বের ফর্মটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। ফার্স্টে কি বলেছে, আই মেট মাই ক্লাসমেট ইন দ্য ফিল্ড, বলছে আমার দেখা হয়েছিল আমার সহপাঠীর সঙ্গে কোথায়, মাঠে দেখা করেছিল, তাই তো, এখানে মেট এর ফ্রেজাল ভার্ব এইগুলোর মধ্যে কোনটা হবে, তোমাকে একটা লিস্ট দিয়ে দিয়েছে, সেট আপ, হোল্ড আপ, কাম অ্যাক্রস, কিপ আপ, টেক আফটার। তাহলে দেখা হয়েছিল, হঠাৎ দেখা, কেম অ্যাক্রস মানে আমরা জানি হঠাৎ দেখা, তাহলে এখানে মেট হবে, কাম অ্যাক্রস আছে, এখানে ফর্মটা চেঞ্জ হয়ে আমরা করব কেম অ্যাক্রস, যেহেতু এখানে মেট আছে সেই জন্য আমরা এটাকেও কেম অ্যাক্রস করব। ঠিক আছে, তারপরে রাইমা রিজেম্বলস হার মাদার, বলছে রাইমাকে একদম তার মায়ের মতন দেখতে, বা রাইমা তার মায়ের কথা মনে করায়, একদম তার আচরণগত দিক দিয়ে বা গঠনগত দেখতে একদম ঠিক তার মায়ের মতন, তাহলে এখানে রিজেম্বলস, রিজেম্বলস এর ফ্রেজাল ভার্ব কোনটা হবে, এটা তো হয়ে গেছে, এটা বাদ দাও, বাকি চারটের মধ্যে কোনটা হবে, টেক আফটার, যেহেতু এখানে রিজেম্বলস আছে আমরা এখানে কি করব, টেকস আফটার। ওকে, নেক্সট তিনেরটা, ট্রাই টু মেনটেন দ্য প্রেস্টিজ অফ ইউর ফ্যামিলি, তোমার বাড়ির মর্যাদা ধরে রাখো বা রক্ষা করো, মেনটেন, এখানে মেনটেনের ফ্রেজাল ভার্ব কি হবে, কিপ আপ, ধরে রাখতে বলেছে। তারটা কি বলছে, দ্য ট্রেন ওয়াজ ডিটেইনড ফর 2 আওয়ার্স, ট্রেনটা 2 ঘন্টার জন্য কোথাও আটকে রাখা হয়েছিল বা থামিয়ে রাখা হয়েছিল, ডিটেইনড মানে হচ্ছে থামিয়ে রাখা বা আটকে রাখা, তাহলে কি হবে এখানে হোল্ড আপ, যেহেতু এখানে ডিটেইনড আছে আমরা কি করব হেল্ড আপ, তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট কি বলছে দেখো, ফাইন্ড দ্য ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ গিভেন ইন দ্য কোশ্চেন নাম্বার 2 টু ম্যাচ দ্য মিনিংস গিভেন বিলো, এখানে চারটে ওয়ার্ড তোমাকে দিয়ে দিয়েছে, এখানে চারটে ওয়ার্ড তোমাকে দিয়ে দিয়েছে, এই চারটে ওয়ার্ডের সিমিলার মিনিং সিনোনিম তোমাকে ওই প্যাসেজ থেকে খুঁজে বের করে লিখতে হবে। ফার্স্টের ওয়ার্ড কি বলেছে, গেট ব্যাক, বলছে কোনো কিছু ফিরে পাওয়া, গেট ব্যাক কি হবে, এখানে আমরা এই গেট ব্যাকের সিমিলার ওয়ার্ড কি পেয়েছিলাম, বলেছিল না তাকে টাকাটা পুনরুদ্ধার করার জন্য অ্যাডভাইস দিয়েছিল, তাহলে এখানে কি হবে রিট্রিভ, এই যে রিট্রিভ, তাকে অ্যাডভাইস দিয়েছিল কিসের জন্য, টাকাটা ফেরত পাওয়ার জন্য অ্যাডভাইস দিয়েছিল, তাহলে গেট ব্যাকের সিনোনিম এখানে কি হবে রিট্রিভ। সেকেন্ডেরটা কি বলেছে, চিং স্টেডিলি, বলছে অনবরত চিবিয়ে যাওয়া, পেয়েছিলাম আমরা মানচিং নোটটা চিবোচ্ছিল, হ্যাঁ না, এই যে মানচিং। তারপরে কি বলছে, কুইক লুক, হঠাৎ এক ঝলক দেখা, একটু দেখা, কি পেয়েছিলাম গ্লিম্পস, ছাগলটার এক ঝলকের জন্য সবাই প্রতিবেশীরা ছুটে এসেছিল আশেপাশের গ্রাম থেকে, তাহলে কুইক লুক কি হবে গ্লিম্পস। আর বাই, বাই মানে কেনা, তাহলে এখানে আমরা ওয়ার্ড পেয়েছিলাম প্যাসেজে বাই রিলেটেড, এই যে প্রথমেই আছে দেখো পারচেস, সে টাকাটা রেখেছিল কিসের জন্য, ইট কিনবে বলে, তাই তো, হয়ে গেল কমপ্লিট। এরপর কি বলছে দেখো, রাইটিং দিয়ে দিয়েছে, ডেভেলপ দ্য ফলোইং আউটলাইন ইনটু দ্য স্টোরি অ্যান্ড অ্যাড এ সুটেবল টাইটেল, এই পয়েন্টগুলো দিয়ে তোমাকে একটা স্টোরি করতে হবে আর একটা সুটেবল টাইটেল নাম তোমাকে দিতে হবে। দেখো এখানে রাইটিংটা লিখে দিয়েছি, গল্পটা খুবই সহজ, তোমরা ছোটবেলায় পড়েওছো হয়তো, সেই কুকুরের এক টুকরো মাংস নিয়ে যে লোভী কুকুরের যে গল্পটা ছিল সেইটা,
সেই জন্য এখানে নামটা কি দেওয়া হয়েছে, দ্য গ্রিডি ডগ, লোভী কুকুর। কি বলছে, এ ডগ ওয়াজ ক্যারিং এ পিস অফ মিট ইন ইটস মাউথ অ্যান্ড ওয়ান্টেড টু ইট ইট ইন এ কোয়াইট প্লেস। বলছে একটা কুকুর ক্যারিং নিয়ে যাচ্ছিল একটা মাংসের টুকরো মুখে করে, কোথায় নিয়ে গেছিল, সেটা শান্ত জায়গায় চুপচাপ একা বসে খাবে। অন ইটস ওয়ে, তার যাওয়ার পথে, ইট হ্যাড টু ক্রস এ স্ট্রিম, একটা নদী আসে, তাকে নদীটা ক্রস করতে হয়। ওয়াইল ক্রসিং ইট স ইটস ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার, এবার যখন সে ক্রস করছিল নদীটা, সে তার নিজেরই রিফ্লেকশনটা দেখতে পেল জলের মধ্যে। থিঙ্কিং ইট ওয়াজ অ্যানাদার ডগ হোল্ডিং এ সিমিলার পিস অফ মিট, সে কি ভাবলো যে এটা হয়তো অন্য আরেকটা কুকুর, তারই মতন তার মুখেও একটা মাংসের টুকরো নিয়ে আছে। ইট বিকেম গ্রিডি, সে আরো লোভী হয়ে উঠলো। দ্য ডগ বার্কড লাউডলি টু স্ন্যাচ দ্য আদার মিট, তাহলে কুকুরটা বার্কড, জোরে চিল্লালো, খুব লাউডলি চিল্লালো, কি, স্ন্যাচ, ওই ছিনিয়ে নেওয়ার জন্য। কি ছিনিয়ে নেওয়ার জন্য, ওই জলে যে কুকুরটা সে দেখতে পাচ্ছে, ওই মাংস, ওর মুখের মাংসটাও সে বলছে আমি ছিনিয়ে নেবো, আমি খাবো। এবার সে জোরে চিল্লাতে গেছে, তখন কি হয়েছে, বাট ইন ডুইং সো, সেটা করতে গিয়ে, ইট ড্রপ ইটস ওন পিস অফ মিট, সে তার নিজের মুখের মাংসটাই ফেলে দিয়েছে, কোথায়, ইনটু দ্য স্ট্রিম, ওই নদীতে বা জলে। দ্য ডগ স্যাডলি ওয়াচ দ্য মিট ফ্লোট অ্যাওয়ে, সে খুব দুঃখিত হয়ে তারপর দেখছে মাংস টুকরোটা ভেসে ভেসে যাচ্ছে। লার্নিং এ বিটার লেসন অ্যাবাউট গ্রিড, এবং সেই দিন সে একটা খুব তিক্ত শিক্ষা পেল লোভের ব্যাপারে, যে অতিরিক্ত লোভ ভালো নয়। সে যদি না মুখটা খুলতো, তার মাংসের টুকরোটাও কিন্তু পড়তো না, আর সে সেটাকে আনন্দ নিয়ে খেতেও পারতো, উপভোগ করতে পারতো। তাহলে এইটুকুই ছিল স্টোরিটা, আশা করছি বুঝতে পেরেছো। এরপরে কি বলেছে, following are the instruction for making something useful from waste polythene, look at the stage and write a paragraph। আচ্ছা, এখানে যে পয়েন্টগুলো দিয়ে দিয়েছে, এই পয়েন্টগুলো নিয়ে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। কোন বিষয়ে, পলিথিন ব্যাগস গুলোকে আমরা কিভাবে আবার রিসাইকেল করে ইউজ করতে পারি, এই বিষয়ে একটা রাইটিং লিখতে হবে। এখানে দেখো রাইটিংটা লিখে দেওয়া আছে, এর একটা হেডিং কি আছে, মেকিং উড সাবস্টিটিউট ফ্রম ওয়েস্ট পলিথিন। যে পলিথিনগুলো আমরা ফেলে দিই, যেগুলো নষ্ট হয়ে যায় আমরা ফেলে দিই, সেগুলোর থেকে একটা ইউজফুল, একটা প্রয়োজনীয় জিনিস কিভাবে আমরা তৈরি করছি। ফার্স্টে কি বলছে, ওয়েস্ট পলিথিন ব্যাগস আর ফার্স্ট কালেক্টেড, বলছে প্রথমে আমরা যেগুলো ওয়েস্ট, যেগুলো ফেলে দিই, ওই পলিথিনগুলো প্রথমে সংগ্রহ করি, কালেক্টেড করা হয়, অ্যান্ড দেন শর্টেড টু রিমুভ ডার্টি অর আনইউজেবল ওয়ান্স, তারপরে কি করা হয়, বেছে নেওয়া হয় কোনগুলো, যেগুলো খুব নোংরা থাকে, যেগুলো ইউজ করাই যাবে না, সেগুলো দেখে বেছে নেওয়া হয়, আর ভালোগুলোকে আলাদা করে রাখা হয়। দ্য ক্লিন পলিথিন, পরিষ্কার পলিথিন গুলো, ইজ মেল্টেড অ্যাট দ্য টেম্পারেচার অফ 125 ডিগ্রি সেলসিয়াস আনটিল ইট বিকামস জেলি লাইক। বলছে দ্য ক্লিন পলিথিন, এবার যেগুলো পরিষ্কার পলিথিন থাকে সেগুলোকে কি করা হয়, মেল্টেড, গলানো হয়। কত ডিগ্রি টেম্পারেচারে, 125 ডিগ্রি টেম্পারেচারে সেগুলোকে গলিয়ে নেওয়া হয়। আনটিল, যতক্ষণ না, ইট বিকামস জেলি লাইক, যতক্ষণ আছে জেলি টাইপের মতন হয়ে যায়, জেলির মতন, ততক্ষণ এগুলোকে গলানো হতে থাকে। সডেস্ট অর প্যাডি হাস্ক, বলছে তারপর সেই ধানের গুঁড়ো মেশানো হয়, ইন দেন মিক্সড উইথ দ্য মেল্টেড পলিথিন, ওই মেল্টেড পলিথিনটার সঙ্গে ধানের গুঁড়ো মেশানো হয়, টু ফর্ম এ ইউনিফর্ম মিক্সচার, একটা ঠিকঠাক টেক্সচার আনার জন্য ওরা মেশাতে থাকে। দিস মিক্সচার ইজ প্রেসড বাই রোলার্স অ্যান্ড প্লেসড ইনটু মোল্ডস টু টেক দ্য ডিজায়ার শেপ, তারপরে এই মিক্সচারটাকে কি করা হয়, এই যে প্রেস করা হয়, রোলার দিয়ে প্রেস করা হয়, এবং মোল্ডস এর মধ্যে দেওয়া হয় একটা ঠিকঠাক শেপ দেওয়ার জন্য। দ্য মোল্ডস আর কুলড ইন ওয়াটার, তারপরে মোল্ডস গুলোকে জলে ঠান্ডা করা হয়, অ্যালাউইং দ্য প্রোডাক্ট টু হার্ডেন, যাতে ওই প্রোডাক্টটা আরো শক্ত হয়ে ওঠে। ফাইনালি শেষে কি হয়, দ্য উড সাবস্টিটিউটস ইজ রিমুভ ফ্রম দ্য মোল্ড, তারপরে মোল্ড থেকে ওই জিনিসটাকে রিমুভ করা হয়, খুলে নেওয়া হয় বা আলাদা করা হয়। ফিনিশড অ্যান্ড রেডি ফর ইউজ, তারপর কি, প্রক্রিয়া শেষ এবং সেটা তৈরির জন্য, মানে ব্যবহারের জন্য রেডি, তৈরি, উপযোগের জন্য তৈরি হয়ে থাকে। দিস প্রসেস হেল্পস ইন রিসাইকেলিং প্লাস্টিক ইনটু ইউজফুল মেটেরিয়াল, বলছে এই প্রসেসটা, এই প্রক্রিয়াটা সাহায্য করে পুনরায় প্লাস্টিক গুলোকে আবার ব্যবহারের উপযোগী করে তোলার জন্য। বোঝা গেছে? নেক্সট লাস্ট রাইটিং কি বলছে, রাইট এ লেটার ইন অ্যাবাউট 100 words to your friend telling him or her about the necessity and usefulness of reading English newspaper regularly. You should follow the given point. তোমাকে এখানে
কতগুলো পয়েন্ট দিয়ে দিয়েছে, এই পয়েন্টগুলো মেনটেন করে তোমাকে তোমার বন্ধুকে বা বান্ধবীকে একটা চিঠি লিখতে বলেছে। কিসের? ইংলিশ নিউজ পেপার, ইংরেজি খবরের কাগজ, রিডিং পড়া, রেগুলারলি ডেলি ইংলিশ নিউজ পেপার পড়ার জন্য। এখানে দেখো লেখা আছে, অ্যাড্রেস দিয়ে দিলে, ডেট, যাকে লিখতে চাও তার নাম, তারপরে এটা হচ্ছে, এটা লিখে দেবে আই হোপ ইউ আর ওয়েল, আশা করি তুমি ভালো আছো। আই এম রাইটিং টু টেল ইউ অ্যাবাউট দ্য নেসেসিটি অ্যান্ড ইউজফুলনেস অফ রিডিং ইংলিশ নিউজ পেপার রেগুলারলি। বলছে আমি তোমাকে এই চিঠিটা লিখছি এই সম্বন্ধে যে প্রত্যেকদিন ইংলিশের খবরের কাগজ পড়ার সুবিধাটা কি। এ নিউজ পেপার অ্যাক্টস অ্যাজ এ মিরর টু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড কিপস আস ইনফর্মড অ্যাবাউট ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইভেন্টস। বলছে একটা খবরের কাগজ পড়লে শুধু যে আমরা আমাদের দেশেরই খবর জানতে পারবো তা নয়, আমরা আন্তর্জাতিক বাইরের দেশেরও কিন্তু খবর জানতে পারবো। ইট ইজ ভেরি ইউজফুল ফর ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাজ ইট হেল্পস টু ইমপ্রুভ ভোকাবুলারি, স্পেলিং অ্যান্ড সেন্টেন্স ফরমেশন। বলছে এটা খুবই ইউজফুল, খুবই প্রয়োজনীয় ভাষা শেখার জন্য। তারপরে কি বলছে, ইট হেল্পস টু ইমপ্রুভ ভোকাবুলারি, আমাদের গ্রামারের স্টক বাড়ায়, স্পেলিং, বানান অ্যান্ড সেন্টেন্স বাক্য কিভাবে তৈরি হয় এই গঠনটা কিন্তু আমরা বুঝতে পারি বা শিখতে পারি। রেগুলার রিডিং অলসো ইনক্রিজ আওয়ার জেনারেল নলেজ। বলছে আমাদের জেনারেল নলেজটা, সাধারণ জ্ঞানটাও কিন্তু খুব বাড়িয়ে দেয় এই নিউজ পেপার পড়াটা। অ্যান্ড হেল্পস আস আন্ডারস্ট্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স বেটার, এবং বর্তমানে যা যা জিনিস চলছে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো বুঝতেও সাহায্য করে। Moreover, it develops critical and mature thinking by making us aware of different opinions. তো মোরওভার এটা কি করে, আমাদেরকে ম্যাচিওর করে তোলে, আমাদের বিভিন্ন মতামতের বিষয়ে আরো ভাবনা চিন্তার জন্য। Therefore, I highly recommended you incorporate this simple habit into your day. It's a small investment of time with immense returns for personal development. বলছে সুতরাং আমি তোমাকে রেকমেন্ড করছি তুমি যাতে ডেলি এই নিউজ পেপার পড়াটা কন্টিনিউ করো। এটা বলছে স্মল ইনভেস্টমেন্ট অফ টাইম, তোমার একটুখানি সময় যাবে কিন্তু এটা তোমাকে রিটার্নে অনেকটা দেবে, তাই তো? পার্সোনাল ডেভেলপমেন্ট, তোমাকে অনেক এগোতে সাহায্য করবে, অনেক কিছু শিখিয়ে দিয়ে যাবে। তাহলে এটা লিখে দিলে বডিটা, তারপরে এখানে ইয়োর্স লাভিংলি নেম অ্যাড্রেস দিয়ে দেবে, কমপ্লিট। তাহলে আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে, সব বুঝতে পেরেছো। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে অবশ্যই জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। ঠিক আছে, ধন্যবাদ। পরের দিন আবার অন্য ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে।